আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রথমে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠক শেষে এনসিপি প্রতিনিধি দল এবং সর্বশেষ বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। পৃথক এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ইত্যাদি বিষয় আলোচিত হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচন আয়োজন ও জাতিকে তা উপহার দেওয়ার অঙ্গীকার আবার তুলে ধরেছেন। এছাড়া সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটিকে অন্তর্বর্তী সরকার মূল কাজ হিসেবে নিয়েছে বলে দলগুলোকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত 3টি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত 3টি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছে। ফলশ্রুতিতে সেই 3টি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে, অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে, সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির 2 গ্রুপের যে মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি, তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। তো ওভারঅল আমরা 5টি বিষয় বলেছি: শহীদ আহত পরিবার, প্রবাসী যোদ্ধাদের বিষয় বলেছি, গুম কমিশনের বিষয় আমলে নেওয়া এবং আগামী নির্বাচন, গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা। আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন, তাদের অনেককেই আটক করা হয় নাই, কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না। অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলা বেশি মামলা হয়, যে মামলাগুলো অনেক সময় মেরিটলেস হয়। ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে। ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে, সেই বিচারটি বাস্তবায়ন করতে হলে একটি কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে সারা দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সরকার উদ্যোগ নিছে, সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, কোনো ধরনের বাধার সম্মুখীন যেন না হয়, সেটি বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেয়। আর ইসির বিষয়ে আমরা আরেকটু বিষয় বলেছি যে জুলাই সনদে আমরা এর পূর্বে বলেছিলাম যে সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা 100 আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে। এবং আরেকটি বিষয় হচ্ছে ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে 31শে অক্টোবরে যাদের বয়স 18 হবে শুধুমাত্র তারা ভোট দিতে পারবে। তার মানে আগামী 6 মাস পরে যে নির্বাচনটি হবে, ওই দিনও যদি কারো বয়স 18 হয়, সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফলশ্রুতিতে আমাদের এই গণ অভ্যুত্থানে তরুণদের
সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে বরঞ্চ ফেব্রুয়ারিতে যাদের 18 বছর পূর্ণ হবে তারাও যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয়। প্রধান উপদেষ্টা আপনাদের আগে জামাত ইসলামী তারা সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নীল নকশা হতে পারে তারা আশঙ্কা করেছেন, আপনারাও কি তেমন আশঙ্কা করছেন? দেখেন, আমরা এর আগেও আমরা আমাদের বক্তব্যে বলেছি, আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, পুরনো যে এস্টাবলিশমেন্ট, বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য, উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বের নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রি-ডিসাইডেড ইলেকশন করেছে, বিশেষ করে 2008, 2018 সাল কিংবা 14 এবং কি সর্বশেষ 2024, সেই চক্রটাকে আমরা এখনও নানাভাবে সক্রিয় দেখি। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে, তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু নানাভাবে কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয়। ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট, বিশেষ করে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে। ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি, সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন হয়েছে, গুম কমিশন, তারা কিন্তু গুমের ক্ষেত্রে এইসব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং গুম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই, এসবিস, সিটিটিসি সহ র্যাব, পুলিশের সরাসরি গুমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই। ফলে সেই বিষয়টিকে আমরা আমলে নিয়ে আমরা সরকারকে কার্যকরী উদ্যোগ দেখতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির সঙ্গে আলোচনা হচ্ছিল সাংবাদিকদের, আমরা সরাসরি উপস্থিত ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আছে। সন্ধ্যায় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করেন জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করার জন্য করণীয় বানচালের ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা 3 বিষয়ে গুরুত্ব দিচ্ছেন: সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন। তাহের বলেন, একটা নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে। লন্ডনের নির্বাচনের তারিখ ঘোষণা এটি একটি নজিরবিহীন ঘটনা। সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সংকুচিত হয়ে যাবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা 31টি দলের মধ্যে 25টি দল PR পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, কেউ শুধু উচ্চ কক্ষে চায়, জামায়াত সহ অনেকে উভয় কক্ষে PR চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোন নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে। আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। নির্বাচন হতে দেয়া হবে না এমন উক্তি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে দুর্বল করার পাশাপাশি ফ্যাসিবাদীদের পুনঃপ্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্রের ডালপালা গজাতে শুরু করেছে, তবে জনগণ পাশে থাকলে কোনো ষড়যন্ত্রে বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না বলে আশা প্রকাশ করেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আর এই বাংলাদেশের এই যে স্বাধীন সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ কেউ ফেসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলে তাদের উৎসাহিত করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় তা বানচাল করতে ষড়যন্ত্রের ডালপালা গজাতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার, নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে, নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ না পায় সে কারণে ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরও সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বিএনপি আগামী দিনে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সভায়। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, এইটা করছে 123টা সংগঠন। আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এইগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক লোক, যে পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে, যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে একটা মানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। দেশে মোট ভোটারের সংখ্যা 12,63,07,504 জন বলে জানিয়েছেন এসি সচিব আক্তার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তথ্য জানান সচিব জানান, 1 বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। সব মিলিয়ে 47,08,858 জন ভোটার বেড়েছে। এর আগে গত 10 আগস্ট 46 লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়। দাবি আপত্তি সংশোধন শেষে রবিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন। এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো মানে ইন্তেকালই করেছেন, যেটা বাদ গেছে। 1,038 জন, 1,038 জনকে কর্তন করা হয়েছে। আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের অবস্থা আগের তুলনায় ভালো হলেও এখনো কিছুটা জটিলতা রয়েছে। সকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নুরুল হক নূরের উপর হামলা গভীর চক্রান্ত, বৃহৎ পরিকল্পনার অংশ। 5 আগস্টের পরাজিত শক্তিরা নানাভাবে নানা কায়দায় তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শরীরে 4টি গুরুতর সমস্যা ধরা পড়েছে, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে। আর ওনার চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি। সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এদিকে হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশে জাতীয় পার্টি রাজনীতি করার কোনো অধিকার নেই। সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায়
তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। নূরের নিরাপত্তা হুমকিতে রয়েছে, এ কারণে সিঙ্গাপুর বা লন্ডনে নিয়ে তার চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে 22 বার নূরের উপর হামলা হলেও তার সুচিকিৎসা হয়নি। চিকিৎসকরা রয়েছে, তারা অবশ্যই দক্ষ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতের পর দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন প্রক্টর সহ বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত করেন সকল পরীক্ষা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল রাত পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ক্যামেরাম্যান মামুনুর রশিদের ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। শনিবার দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে রোববার দুপুরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। বিভিন্ন প্রোপাগান্ডা স্যার মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। এখানে আমাদের ছাত্রদেরকে নিয়ে যায়, আমরাও নিয়ে যাব, আমরা বসে সমাধান করব। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর সহ 35 জন শিক্ষার্থী। স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়। তবে ঘটনাস্থলে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগে শনিবার রাতে দেরিতে ভবনে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এরই জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হন 70 জন শিক্ষার্থী। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের মধ্যে 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন 10 কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকাল 3টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এদিকে হামলা ও পাল্টা হামলার পর বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শকের পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। দিন যত যাচ্ছে ততই জমে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রার্থীদের জমজমাট প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস। ইশতেহারে দেয়া নানান অঙ্গীকার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে মুখিয়ে শিক্ষার্থীরা। অন্যদিকে প্রার্থীদের মধ্যে রয়েছে আচরণবিধি লঙ্ঘন সহ নানান অভিযোগ। শিমুল খানের রিপোর্ট। প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর ভোটের প্রচারণা। সকাল থেকে রাত বিচ্ছিন্নভাবে পদপ্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। নানা ধরনের লিফলেট এবং হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। হলপাড়ায় প্রচার চালান ডাকসুর ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই এমন অভিযোগ করেন এই প্রার্থী। ডাকসুটাও এত সহজে আসে নাই, অনেক ফাইট করতে হয়েছে। তো শিক্ষার্থীরা অবশ্যই এই নির্বাচনের ভিতর দিয়ে ওনাদের প্রকৃত বন্ধু যারা তাদেরকেই নির্বাচিত করবেন। এদিকে নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের ছুটিকে কেন্দ্র করে নানা অভিযোগ করেন এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়ের। অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছেন বা আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা দীর্ঘ ছুটি পান নাই,
তারা কিন্তু বাড়ি চলে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে। এর কারণে ভোটের উপর অবশ্যই প্রভাব পড়বে। এদিকে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন আরক প্রার্থী BM ফাহমিদা আলম। প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। এই বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন SM ফরহাদ। অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটা নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাআল্লাহ। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকাল 9:30 থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান নেয়। এরপর সকাল 10টায় কার্যালয় ভাঙচুরের পর থেকে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে বহিরাগত শিক্ষার্থী ও সংবাদকর্মী সহ উভয় পক্ষে কমপক্ষে 8 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মী, বিএনপি পন্থী শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সকাল 9টায় তালা ঝুলিয়ে দেয়। পরে মনোনয়ন ফর্ম উত্তোলন করতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন আম্মার। পরে খবর পেয়ে ইসলামী ছাত্র শিবির ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ রবিবার জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পশুপালন, ভেটেরিনারি ও কম্বাইন্ড এই 3টি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। সিদ্ধান্ত ঘোষণার পর দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভুইয়া সহ সভায় উপস্থিত বিভিন্ন অনুষদের 127 জন শিক্ষক ভেতরে আবদ্ধ হয়ে পড়েন। 4 ঘন্টা যাবত আটকা পড়ে আছেন শিক্ষকবৃন্দ। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা 3টি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা এক পেশায় 1 ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। খুব শীঘ্রই নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযানে নামবে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কারওয়ান বাজারে স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, স্বল্প মূল্যে পাটের ব্যাগ তৈরিতে উদ্যোগ নেবে সরকার। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন আমাদের